আমি এখন পরবর্তী বক্তা জরতি তঞ্চঙ্গা, মহিলা আসন 48। জরতি তঞ্চঙ্গা, মহিলা আসন 48-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মহান দ্বাদশ জাতীয় সংসদে 2024-25 অর্থবছরে জাতীয় বাজেটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমাকে আলোচনা করার সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি মহান সংসদে 2024-25 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের উপর আনিত আলোচনায় প্রারম্ভে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 15ই আগস্ট 1975 সালে সে কালরাত্রিতে জাতির পিতা তার সহধর্মিণী মহিষী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের। আমি স্মরণ করছি ভাষা আন্দোলনের 69 গণ অভ্যর্থনায় এ মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদেরকে। আমি স্মরণ করছি ওই সকল বীরাঙ্গনাদের যারা মহান স্বাধীনতা যুদ্ধে তাদের সর্ব হারিয়েছেন। সেই সঙ্গে স্মরণ করছি জাতীয় শহীদ চার নেতাকে। আমি তাদের সকলের আত্মার ও মঙ্গল কামনা করছি। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অত্যন্ত মেধাবী ও দক্ষ কূটনীতিবিদ শ্রদ্ধেয় মাননীয় অর্থমন্ত্রী অত্যন্ত সুস্পষ্টভাবে যে বাজেট মহান সংসদে উপস্থাপন করেছেন সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ্ব অর্থনৈতিক অগ্রগতি প্রতিকূল রাজনৈতিক পরিবেশের উপর ভিত্তি করে তিনি একটি সুন্দর যুগোপযোগী বাজেট উপস্থাপন করেছেন। সেই সাথে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে দ্বাদশ জাতীয় সংসদে মনোনীত করেছেন বলে আজ মহান সংসদে দাঁড়িয়ে বাজেটের উপর আলোচনা অংশগ্রহণ করতে পারছি। ইতিমধ্যে আমার অনেক সিনিয়র সংসদরা বাজেটের উপর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মাননীয় স্পিকার, আমিও একই সুরে বলতে চাই, বাজেট হলো সরকারের অতীত, বর্তমান, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। মাননীয় অর্থমন্ত্রী 6 জুন 2024 তারিখ যে বাজেট এই মহান সংসদে উপস্থাপন করেছেন তাতে সরকারের নির্বাচনী ইস্তেহারকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য কর ক্ষমতার মধ্যে রাখা, কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, সর্বজনীন পেনশন ব্যবস্থা সকলকে যুক্ত করা, সাম্প্রদায়িকতা এবং সকল ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা এবং সর্বস্তরের গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো। মাননীয় স্পিকার, আমি আবারও ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে, যার অক্লান্ত পরিশ্রমে 2024-25 অর্থ বছরে বাজেটের প্রাক্কলন করেছেন 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%, যা সুন্দর ও সাবলীল গণমুখী জনবান্ধব বাজেট ঘোষণা করেছেন। এই বাজেটে সাধারণ জনমানুষের কথা চিন্তা করে বাজেটটি প্রণয়ন করেছেন। আমরা দেখেছি এই বাজেটে বিলাসবহুল দ্রব্যের দাম বেড়েছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমেছে। আমরা দেখেছি দেশীয় পণ্যের প্রতি আকৃষ্ট করার জন্য দেশীয় পণ্যের উপর কর কমানো হয়েছে, যাতে মানুষ দেশীয় পণ্যের প্রতি আকৃষ্ট হয়। আমরা এই বাজেটের আরো দেখেছি যুব সমাজ যাতে ধ্বংস না হয় সেদিকে খেয়াল রেখে তামাকজাত পণ্যের উপর বেশি কর আরোপ করা হয়েছে। সেই সাথে আমি যুব সমাজকে উন্মুক্ত স্থানে মাদক সেবনে নিরুৎসাহিত করতে সুশীল সমাজকে বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মানুষ স্বপ্ন দেখে শিশুকাল থেকে বড় হয়। স্বপ্ন দেখেছিল বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলা উপহার দিতে পেরেছেন। তার দুচোখের স্বপ্ন ছিল এদেশের দরিদ্র পীড়িত মানুষের ভাগ্য উন্নয়ন। তারও ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রযুক্তি নির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে এগিয়ে নিতে 2008 সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেন এবং তা বাস্তবায়নের রূপকল্প 2021 পরিকল্পনা প্রণয়ন করা হয়। এই পরিকল্পনা সুচারুরূপে বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ইতিমধ্যে অর্জন করেছি। স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মস্থান। এই দর্শনকে কেন্দ্র করে 2026 সালে পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ ও স্মার্ট দেশে রূপান্তরিত করতে নানামুখী কার্যক্রমে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন, যার ফলশ্রুতিতে প্রত্যেকটি স্বপ্ন আমরা সকল দেশবাসী বাস্তবে উপভোগ করছি। পদ্মা সেতু উপভোগ করছি, মেট্রো রেল উপভোগ করছি, বঙ্গবন্ধু টার্মিনাল আরও উপভোগ করছি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। মাননীয় স্পিকার, আমি বাজেটের আলোচনার উপর ভিত্তি করে আমার
আমি আমার এলাকার কিছু দাবি তুলে ধরতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শিতার সমতলের মতো দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল 3 পার্বত্য জেলায় মোবাইল নেটওয়ার্ক পরিষেবা আওতাভুক্ত করেছেন। 2 মিনিট। যার ফলশ্রুতিতে যোগ হয়েছে নতুন একটি যোগাযোগ মাধ্যম। কিন্তু দুঃখের বিষয়, সিম কোম্পানিগুলো টাওয়ার সীমিত কভারেজের কারণে দুর্গম এলাকা, বিশেষ করে রাঙ্গামাটি জেলার কয়েকটি উপজেলা প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সেবা থেকে এখনো বঞ্চিত রয়েছে। ফলে করোনাকালীন এবং বিভিন্ন দুর্যোগকালীন সময়ে অনলাইন ক্লাস থেকে দুর্গম এলাকায় কোমলমতি শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে। জাতির জনকের সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা 2020 সালেও দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে রাষ্ট্রীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। তাই আমি আপনার মাধ্যমে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলকে মোবাইল পরিষেবা অন্তর্ভুক্ত করতে সিম কোম্পানি টাওয়ারগুলো কভারেজে বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই জানেন আমাদের রাঙ্গামাটি পার্বত্য জেলার বেশিরভাগ উপজেলা যোগাযোগ মাধ্যম হলো নৌপথ। আমার এলাকার রাঙ্গামাটি জেলার কয়েকটি উপজেলা ব্যতীত অনেক উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন নেই। ফলে অসাবধানতা বশত অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনায় সৃষ্টি হলে সদর উপজেলা বা অন্যান্য উপজেলা থেকে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কোনোভাবে সম্ভব নয়। তাই যোগাযোগ ব্যবস্থাপনা বিবেচনা রেখে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য রাঙ্গামাটি জেলার প্রত্যেকটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন চালু করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই 2024-25 সালের প্রস্তাবিত বাজেটের অত্যন্ত সাবলীল জনবান্ধব হয়েছে। আসুন আমরা সকলেই মিলে এই বাজেট বাস্তবায়নে একাগ্রতা ঘোষণা করি। 2041 সালে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই বাজেট মাইল ফলক হয়ে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয়